শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। Together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. জুলাই গণহত্যার প্রতিবেদন ভবিষ্যৎ রাজনীতির জন্য সতর্কবার্তা, বলছেন বিশ্লেষক। যেই সরকার আসুক না কেন, তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়। ডকুমেন্টটা বাংলাদেশিদের জন্য একটা বড় কি বলা হয় চিন্তার করক। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ভুক্তভোগীদের সাথে নিয়ে আয়না ঘর দেখলেন প্রধান উপদেষ্টা। আইএমএ জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, জড়িতদের বিচারের আশ্বাস। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। জুলাই হত্যার রায় নিয়ে এক উপদেষ্টার আগাম মন্তব্যে ট্রাইব্যুনালের উষ্মা। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণ সমর্থিত, হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, 4 জেলায় সমাবেশে নেতারা। জনগণকে সাথে নিয়ে সব সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। এনআইডির তথ্য পাচারের অভিযোগে 5 প্রতিষ্ঠানকে শোকজ। ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে 2800 কোটি টাকা চেয়েছে ইসি। জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি ইসরায়েলের। গাজার নিয়ন্ত্রণ চায় ট্রাম্প, সংঘাত এড়ানোর আহ্বান জাতিসংঘের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে বাংলাদেশ, জানালেন শান্ত। কাল দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুরে ফটো সেশন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সরাসরি নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়। 6 মাস তথ্য অনুসন্ধান শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানালো জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বলেন, রাষ্ট্রীয় সহিংসতার এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং আন্তর্জাতিক অপরাধ। গুলি, হামলা আর দমন পীড়নে জুলাই আগস্টের উত্তাল আন্দোলনে ছাত্র জনতাকে রুখতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ, ছাত্রলীগ ছাড়াও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রাখতে নির্মম হত্যার মিশনে নামেন তৎকালীন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান ঘিরে 118 শিশু সহ 1400 মানুষ নিহত হন। এছাড়াও ওই সময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া থামাতে পুলিশের নির্বিচারে গুলি আর জনক্ষোভ সহ নানা কারণে ওই সময়েই নিহত হন 44 পুলিশ সদস্য। ঢাকার আহ্বানে প্রায় 6 মাস অনুসন্ধানের পর বুধবার জেনেভায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলছে, ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের নির্দেশে চলে এই হত্যাকাণ্ড। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও নাটক এবং নির্যাতন চালানো হয়। বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা।
to the Rome Statute. এছাড়াও ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের প্রমাণও মিলেছে। প্রতিবেদনে র্যাব এনটিএমসির বিলুপ্তি, রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা আরোপে বিরত সহ অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে। এই ঘটনার জের ধরে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করারও সুপারিশ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএনের হিউম্যান রাইটস অফিস আজকে তাদের বাংলাদেশে যে জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যে একটা ঘটনা ঘটলো, যে ম্যাস আপরাইজিং হলো, সেই সময় যে অ্যাট্রোসিটিস হয়েছে সেটার উপর একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা, এমনটি মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন এই প্রতিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় বাহিনীর ব্যবহারে সতর্ক হবেন নীতি নির্ধারকরা। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ড যে প্রকৃত অর্থে গণহত্যা, এই প্রতিবেদন তারই স্বীকৃতি বহন করে বলেও মনে করেন তারা। মাজহারুল ইসলামের বিশেষ রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রায় 7 মাস পর আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে 114 পৃষ্ঠার সেই রিপোর্ট তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় বাহিনীর জন্য অ্যালার্মিং বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বলেন, আন্দোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী যে একটা দলের হয়ে কাজ করেছে তার জ্বলন্ত প্রমাণ জাতিসংঘের এই প্রতিবেদন। দলীয়করণ ব্যাপারটা, কারণ এটা তো রাষ্ট্রের যন্ত্রগুলো না, রাষ্ট্রের মেশিনারি। আমি যদি বলি সেই রাষ্ট্রের মেশিনারি যদি দলীয়করণ হয়ে যায় বা সরকারিকরণ হয়ে যায়, তাহলে তো এটা এমনি ভায়োলেশন হয়ে যাচ্ছে। ওই জায়গায় পরিবর্তনটা কি আনা যায়, ওটা হলো ব্রেইনস্টর্মিং। এবং পরিবর্তন আনলে তো হবে না, পরিবর্তন। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আন্দোলন দমন করতে সরকার যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছিল সেটিও স্পষ্ট। ভবিষ্যতে কোনো সরকার যাতে রাষ্ট্র পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে এই প্রতিবেদন আদর্শ উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এই ব্যাপারে তো আমার মনে হয় না কারো দ্বিমত আছে, কারণ যে পরিমাণে মানুষ মারা গেছে, যেমন বলাই হচ্ছে 12 to 14% শিশু মারা গেছে, তো বিশাল হিউম্যান রাইটস ভায়োলেশন, তাই না? এখন একটা তারা জোর দিবে সেটা হলো ঠিক আছে হিউম্যান রাইটস ভায়োলেশন, আর একটা জোর দিবে যে যেই সরকার আসুক না কেন তারা কি করছে যেন ভবিষ্যতে না হয়, কারণ তাদের দিক থেকে মূলত তাদের জাতীয় স্বার্থটাই থাকবে। এদিকে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকে জুলাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী AHM তামিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানাই, জাতিসংঘের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা যে ন্যায় বিচারের প্রত্যয় ঘোষণা করেছি, এই প্রত্যয় ঘোষণা এবং এই ন্যায় বিচার কার্যকর ক্ষেত্রে জাতিসংঘের এই রিপোর্ট আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের আইনের ব্যাপারে প্রকৃত দোষীদের খুঁজে বের করে সুষ্ঠু বিচারে জাতিসংঘের এই প্রতিবেদন প্রামাণ্য দলিল হিসাবে কাজ করবে বলেও আশা এই আইন কর্মকর্তার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আয়নাঘর আওয়ামী দুঃশাসনের একটি নমুনা। বুধবার রাজধানীতে আয়নাঘর নামে 3টি বন্দিশালা পরিদর্শন করেন তিনি। জানান, আয়নাঘরের অপরাধের সঙ্গে যুক্ত সবার বিচার হবে, কেউ যাতে ধ্বংস করতে না পারে সেজন্য প্রমাণ হিসেবে আয়নাঘরের আলামতগুলো সিলগালা করে রাখারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একসময় আতঙ্কের নাম ছিল আয়নাঘর। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় বিরুদ্ধ মতের রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে রাখা হতো আয়নাঘর নামের বন্দিশালায়, চালানো হতো অমানসিক নির্যাতন।
আয়নাঘরে নির্যাতনের শিকার ব্যক্তি, গণমাধ্যম কর্মী এবং উপদেষ্টা পরিষদের কয়েকজনকে নিয়ে রাজধানীর 3টি টর্চার সেল পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে উপদেষ্টা পরিষদের 2জন সদস্য নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও জুলাই আন্দোলনের সময় বন্দী করে রাখা হয়েছিল আয়নাঘর নামের এই বন্দিশালায়। নির্যাতিতরা আয়নাঘরে প্রধান উপদেষ্টার কাছে বর্ণনা করেন দিনের পর দিন কিভাবে অমানবিক অত্যাচার সহ্য করেছেন এখানে। পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, নির্যাতনের মাত্রা ছিল বিভৎস এবং অমানবিক। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে, এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরীক হলাম এটাতে। এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। আয়নাঘর স্থাপন এবং পরিচালনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান প্রধান উপদেষ্টা। এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আয়নাঘরে কোনো আলামত নষ্ট করা হয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। যে এই গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। শেখ হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 2000 মানুষকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শুধু ঢাকায় নয়, সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরের অস্তিত্ব আছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সেটি নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করতে কঠোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, দায়িত্বশীলদের এমন আচরণ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এদিন গুম হত্যা মামলায় আটক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত 300টিরও বেশি মামলা হয়েছে, 16টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে 3-4টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই 3-4টি মামলার বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার এসব তথ্য জানান আইন উপদেষ্টা। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। সরকারের উপদেষ্টার এমন মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার একাধিক মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। একই সাথে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দেশের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন এবং এটি সংবিধানের পরিপন্থী নয় বলে জানিয়েছেন হাইকোর্ট। এই সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত বলে জানিয়েছে আদালত। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে একটি রিট খারিজ করে একথা জানান বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব
সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন, তাই এটি আইনি দলিল ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে, এমনটি অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে তারা। সংগঠনটির দাবি, পিলখানার হত্যায় দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে এ ঘটনার পুনঃ তদন্তের কথাও বলেন তারা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানিয়েছে সংগঠনটি। আমি মনে করি যে কোর্ট যথেষ্ট বিবেচনা করে জেলের ভিতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবার বর্গ। আওয়ামী লীগকে এফোর্ড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির নেতারা। জানান, বিএনপি সংস্কার চায়, তবে সব সংস্কার জনগণকে সাথে নিয়ে করবে নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচনের পক্ষে জনমত গড়তে জেলায় জেলায় সমাবেশের প্রথম দিনে এসব কথা বলেন তারা। রোজার আগেই 64 জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি নিয়ে সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। 64 জেলায় সমাবেশের অংশ হিসেবে বুধবার 4 জেলার মধ্য দিয়ে সমাবেশের শুরু করল দলটি। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশের আয়োজন হয়। মিছিল নিয়ে দলে দলে সমাবেশ স্থলে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ। এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 31 দফার মধ্য দিয়ে সবচেয়ে বেশি সংস্কার চেয়েছে বিএনপি। আরো বলেন, দ্রুত নির্বাচন দিলে জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণকে সাথে নিয়ে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দায়িত্ব নেবে। লালমনিরহাটের রেলওয়ে মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশ পরিচালনায় ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি। আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। আপনারা সম্মানিত জনগণের প্রত্যাশা দ্রুত শুরু করেন, দ্রুত শেষ করেন, সম্মানের সাথে বিদায় নেন। জনদাবি নিয়ে খুলনা শহীদ হাদিস পার্কে সমাবেশের আয়োজন করে খুলনা জেলা বিএনপি। এ সময় রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে জানান দলের নেতারা। এছাড়া সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী। বলেন, যতটুকু সংস্কার না হলেই নয়, ঠিক ততটুকু সংস্কার করেই দ্রুত নির্বাচন দেওয়া উচিত। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। কালক্ষেপণ না করে অনতিবিলম্বে নির্বাচনের দাবিও জানান তারা। মারুফা রহমান, নিউজ 24, সিরাজগঞ্জ। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ।
জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কমিশনের ডিজি এএসএম হুমায়ুন কবির। বৈঠক শেষে মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। এদিকে ত্রয়োদশ নির্বাচনের জন্য 2,800 কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি। কিন্তু এই প্রথম আমরা যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে সাগর রুনি হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব আরও বলেন, সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশিদ আলম সহ অন্যান্য সাংবাদিকরা। অনুষ্ঠানে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সাগর রুনি হত্যা হয়েছে আজকে এত 2 বছর, এখনো কেন সাগর রুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগর রুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন, জানান। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে সিরাজদি খান থানায় হামলা ও ভাঙচুর করেছে স্বজন ও সহপাঠীরা। বুধবার দুপুর 12টায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ হওয়া বেলতলী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক রোমান শেখের সন্ধানের দাবিতে থানা গেটের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে। ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে, নেগেটিভ ভূমিকা থাকে, সেটিও আমরা জানার চেষ্টা করছি। এই মামলায় 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যাদেরকে আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পেয়েছিলাম। এ পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। এলো নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবার অর্থ বাণিজ্য সংবাদ। খারাপ প্লাস্টিককে প্রাধান্য না দিয়ে ভালো প্লাস্টিকের সাথে চলতে হবে, নীতি নেওয়া উচিত বাস্তবতার নিরিখে, এমন মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 17তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রিন্টিং এবং প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যেসব পণ্য প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব, সেগুলো প্যাকেট না করাই ভালো বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, প্লাস্টিককে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। করছিলাম আমরা
যে খারাপ প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশের জন্য অবশ্যই খারাপ, এগুলোকে আমাদেরকে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং আমাদেরকে যে অন্য নতুন যে সম্ভাবনাগুলো আছে, আমাদের সেটা পাট শিল্প হোক বা আমাদের বস্ত্র শিল্প হোক, অথবা আমাদের যেসব জিনিস প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব সেগুলোকে প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি জিম্মিরা মুক্তি না পেলে বাতিল হয়ে যাবে গাজার যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনায় অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপত্যকাটিতে নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আবারও অনিশ্চয়তায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করে হামাস, আর তারপরেই বাধল বিপত্তি। এবার জিম্মি মুক্তির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে চূড়ান্ত সময় বেঁধে দিল দখলদার ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিলেন, আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় শুরু হবে যুদ্ধ। রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে 4 ঘন্টার একটি দীর্ঘ বৈঠক করেছি আমি। আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এরই মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইঙ্গিত দেন গাজা মার্কিন নিয়ন্ত্রণে নেয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে সরবেন না তিনি। তবে ট্রাম্পের চাপকে দৃঢ়ভাবে উপেক্ষা করেন বাদশাহ। এদিকে যে কোনো মূল্যে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়ার ঠেকানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছে খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। সামর্থ্যের সবটুকু দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত সাফ জানালেন, বিশ্ব এই আসরে শিরোপা জেতার লক্ষ্যেই খেলবে টাইগাররা। সেই পথে রিশাদের স্পিন ও বোলিং লাইনআপ বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। মাহমুদুল্লাহ ও মুশফিকের অভিজ্ঞতা দারুণ কাজে লাগবে বলেও মনে করেন শান্ত। এক ফ্রেমে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড। আনুষ্ঠানিক ফটো সেশনে আত্মবিশ্বাসী লাল সবুজের প্রতিনিধিরা, চেহারায় দৃঢ় প্রত্যয়। এবার বিশ্ব মঞ্চে নতুন ইতিহাস রচনার অপেক্ষায় বাংলাদেশ। সীমাবদ্ধতা আছে, কিন্তু বিশ্বাস হারাতে চায় না টাইগাররা। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিলেন, সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে চান বিশ্ব মঞ্চে। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেসারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেসার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। শান্তর জন্য এবারের চ্যালেঞ্জটা একটু বেশি। শেষ ওয়ানডে খেলেছেন গত নভেম্বরে, বিপিএলও সুযোগ পেয়েছেন মাত্র 5 ম্যাচে। তবুও শিরোপার স্বাদ নিতে চায় টাইগাররা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। ওইখানে প্রচেষ্টা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। যে ঘটনার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ, সেই ঐতিহাসিক টাইম আউটের মুহূর্তটা হয়তো ভোলা যাবে না। বিশ্বকাপে শান্ত সাকিবের সেই দুর্দান্ত পারফরমেন্সের সুবাদই এবার টাইগারদের সামনে নতুন সুযোগ। তবে এবার নেই সাকিব, ভরসা করতে হবে নতুনদের উপরেই।
অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নিয়ে খেলা জিতাইছে, নাসুম উইকেট নিয়ে জিতিছে, রিশাদ টি20তে আমি একটু আগেও বললাম। সো অ্যাবিলিটি সবারই আছে, ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আগামী 19 ফেব্রুয়ারি মাঠে করাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাই, রাওয়ালপিন্ডি দুই ভেন্যুই চেনা জানা বাংলাদেশের, যেখানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছে লাল সবুজের প্রতিনিধিরা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।